প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছে আমি ফারুক মেহেদি, আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। অধ্যাপক আবু আহমেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা মূলত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার সহ অর্থনীতির সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। অধ্যাপক আবু আহমেদ, অর্থনীতিবিদ। জন্ম 1949 সালে ফেনীতে। 1965 সালে কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় সপ্তম হয়ে এসএসসি এবং 1967 সালে একই বোর্ডে 11তম হয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ডিগ্রি এবং 1971 সালে পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে এমএসসি সম্পন্ন করেন। 1974 সালে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে নেন এমএ ডিগ্রি। অধ্যাপক আবু আহমেদ 1976 সালে প্রভাষক শিক্ষকতা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1993 সালে অধ্যাপক, আর 1999 থেকে 2002 সাল পর্যন্ত একই বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নিজ বিভাগের বাইরে 2003 সালে দায়িত্ব পালন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, শিক্ষকতা করেছেন পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন বিশ্ববিদ্যালয়েও। 2008 থেকে 2009 সাল পর্যন্ত দেশের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবেও নিয়োজিত ছিলেন তিনি। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন এই অর্থনীতিবিদ। শিক্ষকতার পাশাপাশি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিডিবিএল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের উপদেষ্টা এবং পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপদেষ্টা কমিটির সদস্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক, বাপেক্সের পরিচালনা পর্ষদের সদস্য, বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন আবু আহমেদ। পুঁজিবাজার, জ্বালানি খাত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে বিশেষজ্ঞ এই অর্থনীতিবিদ নিয়মিত কলাম লিখেন সংবাদপত্রে। আছে গবেষণাপত্র। অর্থনীতি নিয়ে সরব আবু আহমেদ মনে প্রাণে বাংলাদেশকে একটি সুষম উন্নয়নের দেশ হিসেবেই দেখতে চান। সেজন্য একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশও প্রত্যাশা তার। অধ্যাপক আবু আহমেদ, আমরা জানি যে আপনি শুধু, আপনাকে আমরা যতটুকু দেখলাম তার চেয়ে অনেক বেশি আপনার যে ক্যারিয়ার, সেই সবকিছু আমরা দেখাতে পারিনি। আমরা কিছু কিছু আলাপ করব। তো আমরা দেখলাম যে আপনি ছাত্র অবস্থায় অনেক মেধাবী ছিলেন। আপনি কুমিল্লা বোর্ডে এসএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষাতে আপনি মেধা তালিকায় স্থান করেছিলেন। পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো আমরা শুরুতে যদি জানতে চাই, এই যে ছেলেবেলায় মেধাবী হওয়া বা ভালো রেজাল্ট করা, ভালো ছাত্র হওয়া, এই প্রণোদনাটা বা এই ধরনের উৎসাহটা আপনি কিভাবে পেলেন আর কি, বা ভালো হতে হবে এই বিষয়টা আর কি? আসলে এটা আমি চেষ্টা করেছি, এটা ঠিক। আমার শিক্ষকেরা আমাকে খুব সমর্থন দিয়েছিলেন। প্রাইমারি স্কুলে তারা খোঁজ খবর রাখতেন, হাই স্কুলে, কলেজ পর্যন্ত। মেধাবী আসলে আমি, পরিবেশটা কেমন ছিল আপনার তখন? তার গ্রামে, আমি আসলে গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে এসেছি। আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছিল, ওটাতে আমি গেলাম। ওই পাশাপাশি একটা মাদ্রাসাও ছিল, ওটা একটা মক্তব্য ছিল। তো সকালে মক্তবে যেতাম, আর প্রাইমারি স্কুলে 10টার সময় প্রাইমারি স্কুলে যেতাম। মক্তবের শিক্ষাটা আমি এখন একটু বলতে চাইছি, ওটা আসলে আমার জন্য খুবই মূল্যবান প্রমাণিত হয়েছে। সেদিন যদি আমি মক্তবের শিক্ষকদের কাছে কোরআন পড়তে না জানতাম বা না শিখতাম, তাহলে পরবর্তীকালে এই যে কোরআনের যে একটা ট্রেজার আছে কোরআনে, বা দিক নির্দেশনা আছে, মূল্যবোধ জীবন, মানে জীবন গঠনের যে একটা দিক নির্দেশনা ওইখান থেকে পাওয়া যায়, সেটা আমি কখনো পেতাম না। এমনকি এই যে নামাজ পড়া, ওটা ওইখান থেকে শেখানো হয়েছে। যাক, ওটা কিন্তু কোনো মানে পারিশ্রমিক ছাড়াই ওই সময় ওইটা প্র্যাকটিস ছিল, সিস্টেম ছিল।
10টার সময় প্রাইমারি স্কুলে যেতাম। আসলে আমি কতটা ভালো ছাত্র ছিলাম সেটা নিজে কখনো অনুভব করিনি, কিন্তু আপনার রেজাল্ট কিন্তু রেজাল্ট পরে বোঝা গেছে যে আমি যখন প্রাইমারি স্কুলে পরীক্ষা দিলাম স্কলারশিপ, আমি তখন আমি দিয়েছি ঠিক আছে। হঠাৎ করে একদিন বাজার থেকে আমার আব্বু আসে আমাকে বললেন যে তুমি বৃত্তি, তখন বৃত্তি বলতো বাংলাতে বলে, তুমি বৃত্তি পেয়েছো। তো আমি ভাবলাম যে হ্যাঁ বৃত্তি, খুশি, আমিও খুশি হলাম। কিন্তু সেই বৃত্তি কিন্তু আমার জন্য জীবনকে অনেকটা উপরে উঠিয়ে দেওয়ার জন্য, পরিবর্তন করার জন্য অনেক। এরপরে আপনি আরো বেশি পড়ার যে আমি যখন আগ্রহটা এসএসসি পরীক্ষা দিলাম, আমি একটা সাধারণ মানে খুব উঁচু মানের হাই স্কুলে আমি যাইনি। ওই যে হাই স্কুলে আমি পড়তে গেলাম, সেই হাই স্কুলের শিক্ষকেরা বা প্রধান শিক্ষক উদ্যোগী হয়ে আমাকে নিয়ে গেলেন যে আমাদের স্কুলে একটা ভালো ছাত্র আসুক, প্রাইমারি স্কলারশিপ হোল্ডার। সেখানে আমি গেলাম, 5 বছর পড়লাম। আমি পরীক্ষা দিলাম, এটা ঠিক, আমি লেখাপড়া করি, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে আমার পরীক্ষাটা এত ভালো হবে। 1965 আমি বাড়িতে পরীক্ষা দিয়েছি, 2-3 মাস এমনি ঘোরাফেরা করতেছি। হঠাৎ দেখি ওই আমাকে আমার আব্বু খবর দিলেন, হাই স্কুলের ওই দিক থেকে একটা ছেলে অনেকটা দৌড়ে এসে আমার আব্বুকে বললেন যে আপনার ছেলে স্ট্যান্ড করেছে। তখন খুব মর্যাদাপূর্ণ ছিল, মর্যাদাপূর্ণ, মানে বিরাট, এটা বড় একটা বিরাট একটা সফলতা। তো আপনার এই ধারাবাহিকতা কিন্তু আপনি বজায় রেখেছিলেন। আমি পরে যখন কলেজে গেলাম, সেখানে আমি ভালো কলেজে পড়েছি তখন, চিটাগাং কলেজ, অত্যন্ত নামি দামি কলেজ, দুইটাই ভালো কলেজ। পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স পড়তে আসলাম। এই জন্য মানে আমি ওইটাই জানতে চাচ্ছি, ইকোনমিক্স আপনার পড়ার আগ্রহ হলো কেন? ইকোনমিক্স আসলে তখনকার ছাত্ররা, আমি যেটা দেখেছি, অনুভব করেছি, এবং আমাদের শিক্ষকরা বলতেন যে যদি তুমি সোশ্যাল সায়েন্স পড়তে চাও, মানে হিউম্যানিটিস, তাহলে ইকোনমিক্স কিন্তু তোমার প্রায়োরিটি পাওয়া উচিত। আমি আসলে ইন্টারমিডিয়েট যখন পড়া শেষ করতেছি, তখন ইকোনমিক্স পড়বো এটা চিন্তা করি, মাথায় রেখেছি, এবং সেই উদ্দেশ্যে ওই ইন্টারমিডিয়েটে যেটা একটা সাবসিডিয়ারি কোর্স ছিল, ম্যাথামেটিক্স, অঙ্ক, সেটাও আমি তখন নিয়েছিলাম শুধু ইকোনমিক্স পড়ার জন্য। পরবর্তীকালে এসে তখনকার সময় এভাবে পড়ে হতো না, মানে অ্যাডমিশন টেস্ট হতো না, রেজাল্টের ভিত্তিতে ছাত্রদেরকে বন্টন করে দেওয়া, তাদের চয়েস অনুযায়ী। আমি ইকোনমিক্স পড়েছি এবং মানে আমি এনজয় করেছি। আপনি কিন্তু এটার যে মানে প্রাতিষ্ঠানিকতার বাইরেও আপনি কিন্তু বাস্তব জীবনে যে অর্থনীতির অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করছেন, আপনি নিজে এটা চর্চা করছেন এবং প্রবন্ধ লিখছেন, পত্রপত্রিকা আমরা দেখছি। অর্থনীতিতে কি বৈচিত্র্য আপনি দেখছেন, এই যে আপনার একটা পর্যবেক্ষণ? সত্যি কথা বলতে কি, আমি যখন শিক্ষক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি জয়েন করলাম, এরপরে পরের ইয়েগুলো, স্টেপসগুলো, মানে মোটামুটি আমি যথাসময়ে প্রমোশনগুলো পেয়েছি বা হায়ার লেভেলে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে, এবং আমার পাবলিশ ওয়ার্ক বা পাবলিকেশন যা যা দরকার সেগুলো হয়েছে সময় মতো। আমি আসলে একটু পরিশ্রমী ছিলাম, সত্যি কথা বলতে কি। সকাল 7:30 বা 8টায় আমি জীবন শুরু করতাম, 10:30 পর্যন্ত কিছু না কিছু করতাম আর কি। এখন আমি যখন দেখলাম মানে নির্জীব অবস্থায় আছে, ইকোনমিক যে পটেনশিয়ালিটি আছে সেটার একটা আংশিকও আমরা এটাকে অর্জন করা সম্ভব হচ্ছিল। আপনার তো সেই এই যে আপনার দীর্ঘ কর্মজীবন, একদিকে আপনি ছাত্র পড়িয়েছেন, অন্যদিকে অর্থনীতিকে অবলোকন করেছেন। আমরা সব বিষয়গুলোই জানবো। স্বাধীনতার এত বছর হলো, আমাদের অর্থনীতি কত দূর এগুলো, আমাদের পুঁজিবাজার, আমাদের অন্যান্য বিষয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। অধ্যাপক আবু আহমেদ, আমরা কথা বলছিলাম এই যে আপনার কর্মজীবনের পরে অর্থনীতিকে মানে দেখা, পর্যবেক্ষণ করা, খুবই সরব আপনার কার্যক্রম আমরা দেখেছি। স্বাধীনতার এত বছর পর, যদি আপনি তো দেখেছেন আমাদের এগিয়ে যাওয়া, আমাদের প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়ে, কি মনে হয় আমাদের আসলে অর্থনীতি কত দূর এগুলো? আমরা আসলে যতটা মানে আমাদের এগুলো দরকার ছিল, মানে আমাদের ক্ষমতা ছিল, পটেনশিয়ালিটি ছিল, অতটা আমরা যেতে পারিনি সত্যি কথা বলতে। বাধাগুলো এসেছে, অনেক সময় এসেছে পলিসিগত সাপোর্ট বা সমর্থন আসে নাই, বা দেরি করে ফেলেছি। যেমন আমরা কিছু প্রাইভেটাইজেশনে দিয়ে গেছি,
কিন্তু অনেকগুলো দেরি হয়ে গেছে, আবার অনেকগুলো আবার ফিরেও আসছে, আবার অনেকগুলো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি বলে সেগুলো বসে গেছে। ওই সব ইন্ডাস্ট্রিগুলো একসময় যেগুলোকে আমরা অত্যন্ত ফ্রাইড হিসাবে গণ্য করতাম, সেগুলো এখন আর ওইভাবে নাই। বিভিন্ন সময় তো সরকার এককভাবে প্রাতিষ্ঠানিক যে রিফর্ম, সেটা তো প্রত্যেক প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে করছে, পাশাপাশি রিফর্ম কমিশনও করা হয়েছিল, তারপরও আসলে এটা এখানে আমি একটু এড করতে চাই, কিছুটা রিফর্মস অবশ্য করেছে এবং অনেক রিফর্মস করেছে, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের পলিসি মেকারসেরা বা বাংলাদেশ সরকার সদ্যোগে খুব কমই রিফর্মস করেছে। এগুলো অধিকাংশ রিফর্মসগুলো এসেছে IMF ওয়ার্ল্ড ব্যাংকের শর্ত বেঁধে দেওয়ার কারণে, যে এটা করতে হবে, এটা করতে হবে, মার্কেটের দিকে আর কি, প্রো মার্কেট। মানে এটা বাংলাদেশ জন্মের পরবর্তী সময়টা তো খুব বেশি ছিল, 80s বা 90s স্ট্রাকচারাল এই বৃত্ত থেকে তো আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে গেছি। আমাদের তো নির্ভরশীলতা কমে গেছে, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি আমরা বাইরে দিতে পারি না বা প্রাইভেট সেক্টর দিতে পারি, ইভেন শেয়ার আমি সবসময় বলতাম যে আমাদের ভালো কিছু ইন্ডাস্ট্রি আছে সরকারের অধীনে, এগুলো স্টক মার্কেটের মাধ্যমে হাজার হাজার লোকের মধ্যে তাদের মালিকানা বন্ড বিক্রি করে দেওয়া যেতে পারে। আনফরচুনেটলি সরকার কিছুটা ব্যক্তিকে দিয়ে দিছে, সেখানে অনেক সময় অসুবিধা সৃষ্টি করছে ব্যক্তি, এবং সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। এখন আমরা শেয়ার বাজারটা নিয়ে যদি কথা বলি, আপনি বলছিলেন আপনি এটা নিয়ে অনেক মানে কাজ করছেন, কথা বলছেন, পুঁজিবাজারকে কিভাবে মূল্যায়ন করেন? আমি যখন 85-এর দিকে 1985 আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ গেলাম প্রথমবার, সেখানে দেখি যে 10-12 জন লোক একটা ব্রিফকেস সামনে, তাদের ছোট একটা টেবিল, সেখানে এই আধা ঘন্টা নিলাম দিলাম হাত এইভাবে করতেছে, একজন বলতেছে দিলাম, আরেকজন বলতেছে নিলাম, এরপর এটা শেষ হয়ে গেল। আমি চিন্তা করলাম যে আসলে এটা ব্যাপারটা কি। পরে দেখলাম 9টা বা 10টা কোম্পানি লিস্টেড মাত্র। এরপরে বোধহয় 85-86 তারপরে বোধহয় একটু বাড়ি 100, একটু ব্যাপক চেঞ্জ হয়েছে। তবে 84 বা 85 এর কথা বলতেছি, খুব কম। এখন তো অনেকটা পেপারলেস, এখন তো ডিমিউচুয়ালাইজড হয়ে গেছে, মানে পেপারলেস স্টক হয়ে গেছে, সেটা আলাদা কথা। আমি অতীতের কথা বলতেছি। আমি অ্যাজ এন একাডেমিক, মানে আমার তো বেসিক্যালি আমি টিচার, কিন্তু লোকজন আমাকে বেশি জানে যে আমি হয়তো আগ্রহ ছিল, আপনি ওটা নিয়ে বেশি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটার একটা প্রয়োজন ছিল স্টক মার্কেটের এবং ক্যাপিটাল মার্কেট বা পুঁজির বাজার, এবং এটার যে আমরা ব্যবহার করতেছি না, মানে অর্থনীতির প্রয়োজনে পরেও কেন এটা আসলে আমরা বলছি যে অর্থে স্থিতিশীল একটা পুঁজিবাজার আমাদের প্রয়োজন ছিল, সেটা কেন গড়ে উঠলো? এটা আমরা কিন্তু অনেক এগিয়েছি, এটা এই কথা। 1985 সালের অবস্থা এখন নাই। 96-এ যদিও একটা বিরাট ধাক্কা খেয়েছে, গভীরতা বেড়েছিল, কিন্তু একটা ওই যে আবার একটা ডিসাস্টার এসে গেল। সেটাও আমাদের পলিসি মেকার অথবা রেগুলেটরদের ভুল ভ্রান্তির কারণে, অথবা তারাও হয়তো, যাই হোক 2010-এ। কিন্তু এখন কিন্তু পুঁজিবাজার আগের অবস্থায় নেই, এখন অনেক এগিয়ে গেছে। যেমন ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হয়েছে, তারপর CDBL সেন্ট্রাল ডিপোজিটরি, যেখানে পেপার এবং ইলেকট্রনিক এখন ওই যে ডাটাবেজের মাধ্যমে হিসাব রাখা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ, অনেক ট্রান্সপারেন্ট। এবং রিসেন্টলি এই সরকারের সময় গত 2 বছর আগে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস হয়েছে, মানে অডিটরদেরকে অ্যাকাউন্টেবল করার একটা ব্যবস্থা করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটাও প্রপোজালে আছে, এবং আমার জানা মতো তারা বোধহয় একটা স্পেস খুঁজতেছে, যে ওই চেয়ারম্যান খুঁজতেছে বা জায়গা খুঁজতেছে। এগুলো হয়ে যাচ্ছে, এগুলো হয়ে যায়, যেটা এখন তারপরেও আমরা দেখছি যে বাজার কিন্তু যে অর্থে আস্থার জায়গা, সেই জায়গাটা নেই। আমরা কয়েকটা অঘটন কিন্তু দেখেছি, 96 থেকে 2010 মানুষ তো বারবার এগিয়ে এসেছে। যেমন 2010-এ 35 লাখ বিউ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি ওনার্স, এরা এগিয়ে এসেছিল, কিন্তু মানুষকে এই যে ইনভেস্টার্স, তাদের স্বার্থটা কিন্তু রক্ষা করা যায়নি, সত্য কথা বলতে কি। কেন রক্ষা করা যাচ্ছে না? একটা কথা হচ্ছে ডিমান্ড সাপ্লাই মধ্যে একটা মিসম্যাচ হয়েছে। সেকেন্ডলি হচ্ছে রেগুলেটর এদেরকে যেভাবে এদের ইন্টারেস্টগুলোকে যেভাবে প্রটেক্ট করা হয়েছিল, রেগুলেটর ব্যর্থ হয়েছে, অথবা করেনি, অথবা জানেনি। যাই হোক, সেটা এটা একটা কমিশনও করা হয়েছে ওই 10-এর পরে বা ওই কেলেঙ্কারির পরে। সেটা আমি একটু যোগ করতে চাইছি। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, শিক্ষিত লোক, যে স্টক মার্কেটটা কেন একটু শাইনিং করতেছে না। ব্যাপারটা হচ্ছে ওইখানে না, সমস্যাটা হচ্ছে একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের অভাব। যদিও কাগজে কলমে অনেক সিকিউরিটি এক্সচেঞ্জ চেষ্টা করেছে, কিন্তু সেটা কাগজে কলমে, এখনো কর্পোরেট গভর্নেন্স কিন্তু লিস্টেড কোম্পানিগুলোতে আসে নাই। আরেকটা হচ্ছে ভালো শেয়ারের অভাব। এখানে
বোম্বে আমি জানি না আমাদের পলিসি মেকারস এরা সিরিয়াসলি কখনো এটা চিন্তা নিয়ে তো অনেক কথা হচ্ছে। একদিকে হচ্ছে বেসরকারি খাতে আমরা অনেক কর্পোরেট প্রতিষ্ঠান দেখি যারা এখনো লিস্টেড না, পাশাপাশি আমাদের সরকারি অনেক প্রতিষ্ঠানও লিস্টেড না। সরকার অনেকগুলো বলছে মাল্টিনেশনাল কিন্তু কোম্পানি বাস্তব কার্যক্রম অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানি আছে বাংলাদেশে যেগুলো শেয়ার বাজারে আসে না অথবা তারা অনীহা প্রকাশ করেছে। এটা অনীহা প্রকাশ করতেছে এই জন্য যে আমাদের সরকার সিরিয়াসলি তাদেরকে আনার চেষ্টা করে নাই। কারণ তারা যদি ইন্ডিয়াতে লিস্টেড হতে পারে, ইন্ডিয়ার জনগণকে তারা যদি মালিকানা দিতে পারে, থাইল্যান্ডে তারা মালিকানা দিয়েছে, পাকিস্তানে তারা মালিকানা দিয়েছে, তাহলে বাংলাদেশের মানুষ কি অপরাধ করলো যে বাংলাদেশের জনগণকে 10% অফ দ্য ইকুইটি তাদের ক্যাপিটালের 10% অফলোড করলে লিস্টেড হওয়া যায়। তাহলে বাংলাদেশের মানুষ তো কোনো অপরাধ করে নাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনি ডিমান্ড সাপ্লাইয়ের কথা বলছিলেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস কথা, তো কেন আমরা এই পদ্মা সেতু অথবা এই যে মেঘনা যমুনা এগুলা কয়েকটা সেতুকে একসঙ্গে করি পাবলিক লিমিটেড কোম্পানি করা যায়, পাবলিক লিমিটেড কোম্পানি করে 40% অথবা 50% অথবা সরকার মনে করলে 51% জনগণের কাছে বিক্রি করা যায়। যে টাকা সরকার পেত ওটা দিয়ে আরো 2-3টা ব্রিজ করা যেত। এখন এগুলো হচ্ছে সরকারি এন্টারপ্রাইজ। আমার কাছে আমার বুঝে আসে না সরকার শুধু নিজে সরকারি এন্টারপ্রাইজ করি কোনো তো ফায়দা, তাতে হবে কি আমাদের একটা ফ্লাইওভার হতে 10 বছর লাগবে। এখানে কি আমাদের আমলাতন্ত্র কোনো বাধা কি? আমি আমলাতন্ত্র দোষ দিব না, কারণ আমলাতন্ত্র একটা ওই যে ওই ফরওয়ার্ড না, এখানে তো ট্রান্সপারেন্সি ব্যাপার। ধরেন যদি কোনো কোম্পানি হয় তাহলে এখানে জনগণের পার্টিসিপেশন থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে। তাতে আমলাতন্ত্র যে কোনো অসুবিধার সম্মুখীন হবে তা না, বরং আমলাতন্ত্রটা মোর অ্যাকাউন্টেবল হবে অফ দ্য বোর্ড, কোম্পানি বোর্ড যেটা হবে সেটা মোর ট্রান্সপারেন্ট হবে। সেখানে আয় ব্যয় মানুষ দেখবে, শেয়ার বাজারের মাধ্যমে রিপোর্টিং করতে হয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেটা মোর ট্রান্সপারেন্ট হবে, সরকারও টাকা পেয়ে যেত। এবং এই যে একটা ফ্লাইওভার করতে আমাদেরকে 10 বছর বসে থাকতে হয়, তখন ডজনস অফ ফ্লাইওভার হতে পারতো, ডজনস অফ ব্রিজেস হতে পারতো, ডজনস অফ 5-স্টার হোটেল হতে পারতো। আমরা কি আমাদের এই যে ওই যে সেই সক্ষমতা আমাদের বাজারে আছে কিনা, সেই বিনিয়োগকারীদের সেই এফোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা? বিনিয়োগকারীরা তো বসে আছে, কোনটা সরকার যেটাই বিক্রি করেছে বিনিয়োগ, এমন একটা উদাহরণ কি কেউ দেখাতে পারবে যে মানুষ কিনে নাই? সরকার কয়েকটা শেয়ার বিক্রি করেছে। বাজার স্থিতিশীলতার জন্য কি এইগুলো তো আছেই, ভালো শেয়ারের ব্যাপার। পাশাপাশি বাজারে যে একটা গোষ্ঠীর যে ইনভলভমেন্টের কথা আমরা বিভিন্ন সময় শুনি, তাদের বিরুদ্ধেও তো আমরা কোনো সেটা তো হচ্ছে যে সেটা তো কনফিডেন্সের রেগুলেশনের ব্যাপার। সেগুলো হচ্ছে রেগুলেশনের ফেলিউর থেকে হতে পারে, রেগুলেশন আরো ইমপ্রুভ করতে হবে, সেটা তো একদিক। কিন্তু কথা হচ্ছে সাপ্লাইং দ্য গুড কোয়ালিটি স্টক, এটা ইম্পর্টেন্ট, এটা মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, অধ্যাপক আবু আহমেদ, আমরা আরো আলোচনা করব। আরেকটা বিরতি নিচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকুন। আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। অধ্যাপক আহমেদ, শেয়ার বাজার নিয়ে আমরা কথা বলছিলাম। ডিমিউচুয়ালাইজেশন হলো মানে অনেক আকাঙ্ক্ষিত, এখানে এডিবি টাকা দিয়েও প্রকল্প নেওয়া হয়েছে, অনেক রিফর্মের পদক্ষেপ আছে, তারপরও আমরা কি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছি? আসলে ডিমিউচুয়ালাইজেশনের সাথে মানে শেয়ার বাজার আপস এন্ড ডাউনের এক্সাইজ কোনো সম্পর্ক নাই। ডিমিউচুয়ালাইজেশনটা করা হচ্ছে মোর ট্রান্সপারেন্ট ওয়েতে, যাতে স্টক এক্সচেঞ্জটা পরিচালিত হয়, যেটা অতীতে হয়নি। মানে এখানে ডাইরেক্টরদের ডাইরেক্টর অথবা ওনার যারা মেম্বার্স, তারা আবার ওই ব্রোকার্স, এবং তারা ওই যে প্যারালাল অথবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়ার্ল্ড ওভার লন্ডন স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজ হয়েছে, অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জ, মানে বাজারকে একটা পরিণত বাজার করতে যে ধরনের পদক্ষেপ সেটাই করা হচ্ছে। স্টক এক্সচেঞ্জ তো কিছু না, একটা মেকানিজম বা ভেহিকেল টু ফ্যাসিলিটেট দ্য ট্রেডিং ট্রানজাকশন, অথবা কিছু যে ইনফরমেশন তারা দেয় বা দিবে। এখন সেটা নিরপেক্ষভাবে করার জন্য ডিমিউচুয়ালাইজেশন করা হয়েছে। কিন্তু আনফরচুনেটলি ওইখানে 25% স্টক বা শেয়ার রাখা হয়েছে ইকুইটির স্ট্র্যাটেজিক ইনভেস্টরের জন্য, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এখনো খুঁজে পায়নি। আরেকটা হচ্ছে যে মার্কেটে যতটা ডিমিউচুয়ালাইজড হলে যে তাদের উদ্যোগ বসে যাবে তা না, অথবা তারা কোনো ইন্টারেস্ট নেবে না মার্কেট ডেভেলপমেন্টের জন্য তা না। এখন কিন্তু আনফরচুনেটলি মনে হয় একটু শীতল সবখানে, যে ডিমিউচুয়ালাইজড কারো কোনো যেন কিছু উৎসাহ যেন নাই। আমি মনে করি তাদের উৎসাহটা বজায় রাখা উচিত। ডিমিউচুয়ালাইজড করেছে গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিং কমিউনিটি এবং ইকোনমির জন্য প্রয়োজন ছিল, তো ওটা রেজাল্ট হয়তো সামনে দিবে। আনফরচুনেটলি তারা মোর ইন্টারেস্টেড হচ্ছে ওই যে ট্যাক্স হলিডে পাওয়ার জন্য। আমরা ট্যাক্সের যেহেতু আপনি বলছিলেন ট্যাক্সের কথাটা,
আমাদের এই যে শেয়ার বাজারের জন্য যে বিদ্যমান কর কাঠামো সেটাই বা কতটুকু সহায়ক? স্টক মার্কেটের জন্য বিদ্যমান এটাও আমরা অনেক ফাইট করেছি এটা পক্ষে, যে স্টক মার্কেটে যদি কিছুটা ট্যাক্স কনসেশন না দেওয়া হয় তাহলে কেন কোম্পানি এখানে আসবে। এখন যেটা মাঝে মধ্যে সরকার ভুল করে ফেলে, সরকার তো দিয়েছে অনেক না incentive দিয়েছে, তো আবার আছে বিভিন্ন। আবার মাঝে মধ্যে কনফিউশনে ভুগে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারা অনেক সময় আবার এটা গুলাই ফেলে। যেমন এখন ঠিক আছে 10% লিস্টেড হলে 10% কম দিলেও চলে, তবে ব্যাংকিং কোম্পানিগুলো না, সিগারেট কোম্পানিগুলো না, বা টেলিফোন না, টেলিফোন একটাই কোম্পানি, এদের ক্ষেত্রে একটু ভিন্ন, ওদের ট্যাক্স হাই রেটে আছে। আর আদার দ্যান দিস কোম্পানিজ লিস্টেড হলে 25% আর নন লিস্টেড হলে 35%। কিন্তু আনফর্চুনেটলি আমরা কেন এটার পক্ষে আর্গু করেছিলাম, আর্গু এখনো করি এই জন্য যে এই ইনস্টিটিউটটা থাকলে অন্তত কোম্পানিগুলো এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করতো, কারণ 10% লেস অফ দ্য কর্পোরেট ইনকাম ট্যাক্স ইজ হিউজ। তা সত্ত্বেও অনেকগুলো ভালো কোম্পানি ইনক্লুডিং মাল্টিনেশনাল কোম্পানি তারা এখানে আসা কোনো পরোয়া করতেছে না। এইটার বাংলাদেশ সরকারকে খুঁজে বের করা উচিত যে 10% ট্যাক্স কম দেওয়ার সুবিধা থাকা সত্ত্বেও কেন তারা আসতে চাইছে না। এটা আমি বলবো যে তারা মনে করে বাংলাদেশিদের সত্যি কথা বলতে তারা বোকা মনে করে যে দিস পিপল, আমরা ব্যবসা করব, টাকা আমরাই সব নিয়ে যাব, প্রফিট আমরাই করব। এইটা যদি আমাদের পলিসি মেকার যারা সিরিয়াসনেস দেখাচ্ছে করতে পারলে হয়তো তাহলে হতো কি 18টা আইপিও পার ইয়ার, 18 বা 17টা এই গত 2 বছরে পার ইয়ার ইনিশিয়াল পাবলিক মানে নতুন লিস্টিং হয়েছে, এতগুলো কোম্পানির দরকার হতো না। 2-3টা 4টা যদি ভালো কোম্পানি আনা যেত তাহলে পুরো পরিবর্তন, মানে পুরো কালচারে স্টক এক্সচেঞ্জ বা ইনভেস্টমেন্টে পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যেত। আমরা এবার একটু যদি অর্থনীতির দিকে তাকাই, দেশের বিনিয়োগ পরিস্থিতিটা কেমন? অনেকে বলছে যে এক ধরনের স্থবিরতা আছে। স্থবিরতা গত বেশ কয়েক বছর থেকে, সত্য কথা বলতে কি পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট যেটা আমরা সরকারি ইনভেস্টমেন্টটা সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি টোটাল ইকোনমির 70 প্রাইভেট এবং বিদেশি বিনিয়োগ না, টোটাল ইকোনমির 75% হচ্ছে কিন্তু প্রাইভেট সেক্টরের অধীনে, প্রাইভেট ইকোনমি অ্যাক্টিভিটিজের অধীনে। এখন প্রাইভেট ইকোনমি অ্যাক্টিভিটিস যদি স্থবির হয়ে থাকে তাহলে আমরা কোনো অঙ্ক দ্বারা মিলানো যায় না যে আমরা 7% গ্রোথ রেট কিভাবে অর্জন করব। মনিটারি পলিসিতে একটা সাপোর্ট মোটামুটি 7% তো এভারেজ আছে এখন, না ওটা আসলে অনেকে স্বীকার করতে চান না, তারা মানে বিভিন্ন এস্টিমেশন থেকে যা আসতেছে 6.5%, ওটা খারাপ না, কিন্তু আমাদের কিন্তু পটেনশিয়ালিটি আছে 7.5% অথবা 8% গ্রোথ রেট অর্জন করার জন্য। কি কারণে আপনার মনে হচ্ছে যে এই যে বিদেশি বিনিয়োগ বা দেশীয় বিনিয়োগও কিন্তু এক ধরনের স্থবিরতা আছে, কেন কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না? যেটা কনফিডেন্সের অভাব আছে। এক তো ধনী লোকেরা, আমি মনে করি, আমি তো আর তাদের সাইকোলজি বা ওইভাবে দেখি না, মানে তাদের সঙ্গে ওইভাবে কথা বলি না, তবে আমি যেটা দূর থেকে দেখি তারা মনে করে এখানে সিকিউরিটি নিরাপত্তার অভাব আছে, তারা মনে করে এখানে পলিটিক্যাল আনসার্টেনিটি আছে, তারা এখানে মনে করে যে কখন আবার এখানে আফিবেল বা কোনো কিছু অসুবিধা হতে পারে তাদের জন্য, সেটা একটা আছে। প্লাস ইন্টারেস্ট রেট কিন্তু হাই ইন বাংলাদেশ, ইন্টারেস্ট রেট তো কমতেছে, কিন্তু এটা 7 to 8% ল্যান্ডিং রেট আসা উচিত ছিল, সেটা আসে না। বাংলাদেশ ব্যাংকও যে মনিটারি পলিসির মাধ্যমে যে সমর্থন দেওয়া উচিত ছিল ইন্টারেস্ট রেট কমতির দিকে, সেটা অতটা তারা দেয় না, এটা আমার অবজারভেশন বা রিডিং। আরটা হচ্ছে হাই ওই যে নন পারফর্মিং 22% অফ দ্য টোটাল অ্যাডভান্সে নন পারফর্মিং, যেটা হতেই পারে না, হওয়াই উচিত না, যার কারণে এখনো ইন্টারেস্ট রেটটা কমানো যাচ্ছে। আপনি এই যে নিরাপত্তার কথা বলছিলেন, এটা তো আমরা গত কয়েক মাসের কথা, আসলে গুলশান ট্র্যাজেডির পরে এটা হয়তো বেশি হয়েছে, কিন্তু এর আগে থেকেই তো বিনিয়োগের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোথায় বিনিয়োগ করবে। আমি যদি একটা ধনী লোককে বলি যে আপনারা বিনিয়োগে আসেন, সেই প্রশ্নটা তুলবে যে হোয়ার শুড ইউ ইনভেস্ট, ইউ আর টু ওপেন আপ, মানে তাদের আপনি তো পটেনশিয়ালিটির কথা বলছেন, তাদের সামনে অ্যাসেট মার্কেটগুলা, বিনিয়োগের যে ক্ষেত্রগুলা খুলে দিতে হবে। একটা হচ্ছে স্টক মার্কেট, আর একটা হচ্ছে কমোডিটি মার্কেট হতে পারে, বিভিন্ন দেশে আছে, ইভেন গোল্ড মার্কেট, বিদেশে তো সবাই গোল্ড হোল্ড করতে পারে বিকল্প হিসাবে, ফরেন কারেন্সি হোল্ড করতে পারে। আমি এখানে আমাদের দেশে হয়তো এটা হতে পারে যে গোল্ড মার্কেটে আপনি তো এটা রেখে দিলেন, সেখানে তো আর এমপ্লয়মেন্ট হচ্ছে না, এমপ্লয়মেন্ট হচ্ছে না, কিন্তু মানুষ ইনভেস্টমেন্টের জন্য জায়গা খুঁজছে, হেজিং করবে যে আমার যদি স্টক মার্কেট খারাপ যায় আমার গোল্ড ইনভেস্টমেন্টে আমাকে রক্ষা করবে, অথবা আমার কমোডিটি ফরওয়ার্ড মার্কেটে সেখানে আমি দেখব। এখন এই সমস্ত মার্কেটগুলো কিন্তু মানে ইনস্টিটিউশনালাইজ করা হয়নি, গোল্ড তো বেআইনি এখানে, তো
সবকিছু মিলে আমি যেটা দেখি, আমরা কিন্তু অর্থনীতিটাকে এখনো ওই যে একটু টুটিসিপি যেন ধরে রাখছি। আমরা রিফর্মস করেছি, খুলে দিয়েছি অনেক কিছু, কিন্তু তারপরও যে সমস্ত রিফর্মস আরো এই জেনারেশন, অবকাঠামো নিয়ে অনেক কথা হচ্ছিল, বিদ্যুৎ জ্বালানিও তো বেশ উন্নতি করছে সরকার, বিদ্যুৎ উন্নতি করেছে, জ্বালানির সমস্যা আছে, ওই যে গ্যাস। আমি মনে করি ওই যে যেটা দিস ইজ মাই হাম্বল সাজেশন, এবং আমার সবাই অনেকেই বলতেছে আমাদের এখানে ওই যে পেট্রোলিয়াম প্রোডাক্টসের প্রাইস আরো নিচের দিকে যাওয়া উচিত, তাতে হয়তো ইকোনমি বেনিফিটেড হতো। এটা মনে করা রিসেন্ট সরকার আবার আমরা যেটা শুনছি যে গ্যাস প্রাইস বাড়াবে, সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আবার একটু আপত্তি করছে। গ্যাস প্রাইস বাড়ালে এটা গ্যাস আমাদের অতটা নাই, সরকার তো রেশনালাইজের কথা বলছে না, অতটা নাই রেশনালাইজ। সেটা করতে গেলে আমার আরেকটা সাজেশন দেখবে, আপনি পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম কমাই দেন, তাহলে লোকে কম্পিটিটিভ হইতে তারা কি গ্যাস ব্যবহার করবে। এটা অনেক সময় এটা সাবস্টিটিউটিভ ইউজ হয়, 100% না হলেও তখন সেই প্রেফারেন্সটা, তখন তো সেই ইন্ডিয়া কমিয়ে দিয়েছে, চায়না কমিয়ে দিয়েছে, জাপান কমিয়ে দিয়েছে, সরকারও কিছু কমিয়েছে। এটা অল্প, খুব বিঘার। সরকার বেনিফিটেড হতো, পেট্রোলিয়াম কর্পোরেশন বেনিফিট, তারা বেশি বিক্রি করতো, প্রফিট পার ইউনিট প্রফিট কম করতো, কিন্তু বেশি বিক্রি করতো। ওই ইকোনমিক্সটা না দেখে শুধু তারা বেশি উপরে ধরে রেখেছে। আমার কাছে এটা কোনো ইকোনমিক্স সমর্থন করে না, কোনো ইকোনমিক সায়েন্স এই যে উপরে রাখা পেট্রোলিয়াম প্রোডাক্টসের প্রাইস এটা সমর্থন করে না। আমরা গুলশান ট্র্যাজেডির পরে এক ধরনের অনিশ্চয়তার কথা বিভিন্ন মাধ্যমে শুনছি, যদিও এখনো বলা হচ্ছে যে বায়াররা আসবেন, সবই আছে, ঠিক আছে, তারপরও এই অবস্থা থেকে এক ধরনের এই যে একটা ভালো অবস্থা আসলে আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি? আসলে গুলশান ট্র্যাজেডিটা আমাদের জন্য অত্যন্ত বড় রকমের আমাদেরকে ক্ষতি করেছে। সেটাও আমরা হয়তো ভুলে যাব, অথবা আমাদের ইকোনমিটা আবার সেটা পিছনে ফেলে দিবে, যদি মানে আল্লাহর অশেষ রহমত যদি আমাদের প্রতি থাকে, যে আর কোনো ঘটনা যদি না ঘটে। আমি মনে করি দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য সরকারের থেকে প্রয়াসটা থাকা উচিত। ঐক্যবদ্ধ থাকলে কিন্তু যারা আমাদের ভালো দেখতে চাচ্ছে না তারা ডিফিটেড হবে। আর আমরা যদি ডিভাইডেড হইতে ব্লেম করতে থাকি ইচ আদার, তারপরে ওই যে দিয়ে ল এনফোর্সমেন্ট বাহিনী দিয়ে যদি আমরা ওই চেষ্টা করি এটাকে আরও ঠেকানোর জন্য, সেটা থেকে বেটার অপশান হচ্ছে টু লিড এ ইউনাইটেড নেশন। তাহলে হবে কি, কারো কোনো ওই এই যে স্কোপগুলো পাবে না। তো আমরা হয়তো হোপ, যদি ইনশাল্লাহ যদি আর কোনো রকম বড় কোনো কিছু না হয়, এটা হয়তো পিছনে আমরা ফেলে দিতে পারবো। তবে আমাদের ইকোনমি কিন্তু বড় রকমের একটা ধাক্কা খেয়েছে, সেটা হয়তো আমরা এখন, আমি জানি না নেক্সট 6 মান্থসের রেজাল্ট বলবে এটা কত ক্ষতিটা। আমরা আপনার মতোই আশা করি, আপনি নিজেও বলেছেন অর্থনীতিতে অনেক পটেনশিয়ালিটি আছে, একটা পরিকল্পিতভাবে যদি এগোনো যায় তাহলে হয়তো সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, শেষ করব ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।